এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কটনালি চেপে ধরে ঘাড় বরাবর ছুরি বসিয়ে দেয় খুব দ্রুত। আবার বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 7টা ছেলে আদনানকে ঘিরে ধরে, কেউ লাথি কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে, নাক মুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়, সাথে সাথে গড়গড়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণা দিক বিদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির চোখে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপই হয়েছিল, ওষুধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে, এখন তো 3 ডাবল। পুরো শরীরে যেন কেউ বিষি ঠেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার ঝর্ণা চলে আসে। বিভিন্ন ভাবনায় মাথায় আসছে আদনানের কোনো রকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। বার কয়েক কলিং বেল চাপতে ইলমা এগিয়ে আসে। দরজার হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদিয়া তৃপ্তি এসেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতের তহত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। চুপ, তোর মুখ তুই সামলে রাখ। বজ্জা। মাথা গরম করবি না। কথাটা বলে ভেজে শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোর লাল রঙে কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায়। ডান হাতে রক্ত থুইচুম্ব, গোলাপি ঠোঁট এবং ফর্সা গলা কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে ইলমা ভয় পায়, কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনতো, রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওন্না আনবে? এদিক সেদিক ঘুরে পুরনো ওন্না পায় না, সেজন্য নিজের রুমে গিয়ে কাবার্ড থেকে কালো একটা রঙের ওন্না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতেই চারপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাস পড়ছে। বাকি বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ সারত। আদনানের হাতে বোঝ নেই যে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ তুলে তাকায়, খুবই শীতল কঞ্চে বলে, হেল্প কর, কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বড় বড় করে ইলমা আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার, থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতেই আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে, এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে লজ্জা লাগে। ঢং ছাড়, হেল্প করবি কিনা বল। ইলমা কাছামাছি হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ, সেই সাথে হাতটা যে রক্তে মাখো মাখো লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথাটা গিলেই নেয়। ইলমা আহড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে, সবাই চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি, উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজে সাবান নেয়, কোনো রকমে চেঞ্জ করে বাইরে আসে। রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের উপর বসে, বা হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তেই বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়, জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখ। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম তাকে ফার্স্ট এইড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। ওনার বাঁধন খুলে দেয় খুব সাবধানে, যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ডলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতে জুলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরে অসম্ভব ব্যথা হয়ে আছে।
ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে, সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নাম গন্ধও নেই। হয়তো আসবে না, ইলমা জবাব দেয়। আজকে আসবে বলে মনে হয় না। কবে কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। ওমা, কেন? বাসায় কেউ নেই, আমি হুটহাট না জেনে ফিরেছি। লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস রাতে ফিরবো। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই, ঔষধ খেয়ে নিও। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত আর সামান্য একটু জড়িত হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওনা হাতে রুমে আসে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকে মুচকি হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময়ে জ্বর আসলে প্রেমিক নারীর সেবা করবে তো, নাকি লজ্জায় তুড়ি তুড়ি থাকবে? ইলমার তখনকার বলা কথা ভেবে আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে, আমার লজ্জা লাগে। রুমে আসতে ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল। সেই জন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি, 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসবো আমি আর দাদি। সমস্যা নেই, এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটু কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসবো। আসতে হবে না, আমি এখন খাবার খেয়ে ঘুমাবো। দাদি কি বলে জানাচ্ছি তোকে। ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসতে ঝামেলা আরেকটা বাকি। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এমনিতেই সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বলে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে, আর আসা হবে না তাদের। তাছাড়া কোনো উপায় নেই। এই আদনানেরও আসার সময় নেই। আজকে কেন আসতে হলো? বৃষ্টিও বুঝি সময় বুঝছে। 10:30 নাগাদ আকাশের গর্জন এবং ছুপ ছুপ বৃষ্টি কিছুটা থেমেছে। তবুও মাঝে মধ্যে ভয়ঙ্কর রকমের ডাক দেয় আকাশ। ইলমা পড়ার টেবিল ছেড়ে উঠেছে 10টায়। তৃপ্তিরা কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না, তবে আগামীকালকে বিকেল নাগাদ চলে আসবে। ইলমা স্বস্তি নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায়। দরজা নক করলে কোনো সারা শব্দ পায় না। 7টার দিকে আদনান ঘুমিয়েছিল। ইলমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল। হয়তো এখনো ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে নজরে আসে কম্বল গায়ে ঘুমন্ত। ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে। ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে, চোখের পাতা বন্ধ। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো, গাল এখনো লাল হয়ে আছে। কাটা জায়গায় ওষুধ লাগায়নি হয়তো। ইলমা এগিয়ে আসে, আদনানের নাম ধরে বার কয়েক ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ পায় না। ইলমা কাপা কাপা হাতে আদনানের কপালে হাত রাখে। মুহূর্ত যেন তার ঠান্ডা হাত ছাত করে উঠলো। কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। ইলমা হতভম্ব হয়ে যায়। আদনানকে ডেকে জাগিয়ে তুলে ঘুমের মাঝে আদনানের ডাকাডাকি অপছন্দ। ইলমা ডাকা ডাকিতে চোখ মেলে তাকায়। সারা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা বিষিয়ে আছে। মুখটা তেতো মনে হলো। দাঁত মুখ খিচে ইলমাকে বলে, ডাকছিস কেন? ভাত খাবে, এখন ঔষধ খাও। জ্বর এসেছে তোমার? আমার যে জ্বর এসেছে তুই কি করে বুঝলি? আদনানের এমন প্রশ্নে ইলমা বিরক্ত হয়। ধমকে বলে, চোখ মুখ দেখেই বোঝা যায়। বেশি প্যান প্যান করলে খবর আছে। খাবার খেতে আসো। তোর কথা আমি কেন শুনবো? ঠিক আছে, না খেলে নাই। কথাটা বলে ইলমা চলে আসার জন্য উদ্যত হয়। আদনান পুনরায় ডাক। ইলমা পেছনে ঘুরে দাঁড়ায়। প্রিয়জি জিজ্ঞেস করে, ডাকছো যে? হেল্প কর, খিদে পেয়েছে। আদনানের কথা ইলমা মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁট টিপে হাসে। তস্ত্র পায়, এগিয়ে যায়। আদনান বা হাত এগিয়ে দিলে ইলমা সেটা আঁকড়ে ধরে। ইলমার সাহায্য নিয়ে আদনান উঠে দাঁড়ায়। নিজে থেকে ইলমার হাত সরিয়ে নেয়। চোখ মুখ খিচে বন্ধ করে ভীষণ রকমের জ্বলনি হচ্ছে চোখে। আদনান কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে। ইলমা আদনানকে দেখছে। বেচারার অবস্থা পুরো নাজেহাল। অসুস্থতা ভালোই ধরেছে। আদনান জিজ্ঞেস করে, দাদি আসেনি? আগামীকাল বিকেলে আসবে।
ও তাহলে সকালেই বাসা ছাড়তে হবে। তুমি অসুস্থ। চুপ, তুই এসব বুঝবি না। কেউ বেরোতে দেখলে উল্টাপাল্টা ভাববে। সকালে গেলে কেউ দেখবে না। খাবার খেতে আসো। তুই যা এখন। ইলমা চলে আসে, কিচেনে গিয়ে খাবারের প্লেট গ্লাস সব টেবিলে আনে। আদনানের জন্য ফ্রিজ থেকে লেবু নামিয়ে সেটা কাটে। জ্বরের মুখে লেবু উপকারী হবে। সব রেডি করতে দেখে আদনান ঝিমিঝিমি আসে, হাত পা এবং মাথার ব্যথায়। ভালোই লাগছে না কিছু। ইলমা চেয়ার টেনে দিতে আদনান বসে। হাত ধুতে নিতে ইলমা প্লেটে ভাত বেড়ে দেয়। আদনানের খেতে ইচ্ছে করছে না, এত বড় হয়েছে তারপরও বাচ্চাদের মতো করে আবদার করতে মন চাইছে, খেতে ইচ্ছে করছে না। আদনান ইলমার দিকে তাকায় একবার, সে নিজের মতো খাওয়ায় ব্যস্ত। আদনান খাবার মুখে তুলে জিজ্ঞেস করে, রান্না তুই করেছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? বুঝতে পারছি না, সব তেতো লাগছে। খেয়ে নাও, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। আদনান কয়েক লোকমা খেয়ে পানি ঠেলে দেয়। ওষুধ খেয়ে ইলমাকে বলে, আমি পাশের রুমে আছি, কিছু প্রয়োজন হলে বলিস। তোমার নিজের সাহায্য দরকার। আমাকে কি করবে সাহায্য? মুখ বেশি চলে তোর, ভয় পেলে বলিস। না না না, ইলমা ভয় পায়। কথার মাঝে জোরে বাজ পড়তে ইলমা ভয় মৃদু চিৎকার করে উঠছে। আদনান বাঁকা হেসে বলে, বেশি চাপা মারবি না, আমি তো জানি তুই একটা ভিতর ডিম। কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইলমা টেবিল গুছিয়ে থালা প্লেট ধুয়ে নেয়, সবকিছু গুছিয়ে নিজের রুমে আসে। লাইট অফ করতে সব নীরব হয়ে যায়। ইলমার গা ছমছম করে উঠছে, এত নিস্তব্ধ সবকিছু। তারপর আকাশ গর্জন দিচ্ছে একটু পর পর। ইলমার কেন যেন ভয় লাগলো। বেলকুনি দিয়ে শো শো করে বাতাস ঢুকছে রুমে। ইলমার দরজা লাগাতে মনে হচ্ছিল না। সন্ধ্যায় ব্যালকনিতে গিয়ে বৃষ্টির পানিতে হাত ভিজিয়েছিল, এরপর আর দরজা লাগায়নি। তড়িঘড়ি করে রুমের লাইট অন করে বেলকুনি দরজা লাগায়। লাইট অফ না করে বিছানায় গা এলিয়ে দেয়। এপাশ ওপাশ করে চোখে ঘুম নামাতে পারেনি সে। তার উপর কেমন যেন ভয় ভয় করছে তার। আবার মন টানছে, আপনাদের কি অবস্থা, একটু দেখে আসা দরকার। তার অবস্থা কি খুব শোচনীয়? অনেক চেষ্টা করে ঘুম আসেনি চোখে, আর না রুমে মন টিকছে। শেষমেশ মনের চিন্তা হেরে যায় সে, যে আদনানের রুমে দরজা নক করে। দরজা খোলা দেখে ভেতরে যায় সে। আদনান এত তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। ইলমা আদনানের রুমে কিছুক্ষণ পায়চারি করে, একটা চুল টেনে বিছানার পাশে বসে। নজর যায় আদনানের পেশিবহুল পুরুষালী, কাটা হাতে, টি শার্ট হাতের পেশিতে কাপ খেয়ে আছে। তার নিচেই চুরির কাটা লাল পিঁপড়ার মতো হনহন করছে। ছোটে গালে কাটা, সেসবে যত্ন নিয়ে ওষুধ লাগানোর প্রয়োজনেই মনেই করেনি আদনান। ইলমা চুলে বসে বিছানায় মাথা রাখে। বিছানায় মাথা রাখে। মুহূর্তে কেঁপে উঠে ভয়ে। আকাশ গর্জন দিচ্ছে একের পর এক, থামার নামগন্ধ নেই। ইলমার চোখ লেগে আসতে আদনানের গুনগুনানোর আওয়াজ কানে আসে। দরপরি মাথা তুলে বসে ইলমা আদনানের হাত স্পর্শ করতে দেখে সেটা অসম্ভব গরম। আবার চেক দিতে দেখে সেটা গরম হয়ে আছে। আদনানের মুখের দিকে তাকিয়ে ইলমার বেশ মায়া হয়। তারই তো জেঠুর ছেলে, মানে তাদের একই বংশের রক্ত। অন্যরকম একটা টান অবশ্যই আছে। ইলমা উঠে ওয়াশরুমে গিয়ে পানি আনে, খুঁজে সাদা কাপড়ের টুকরো বের করে সেটা দিয়ে আদনানের কপালে জল পড়তে দেয়। ইলমা বুঝতে পারছে না সে আদনানের জন্য এত কিছু কেন করছে। এই অসভ্য বেয়াদব ছেলেটার জন্য? যুক্তিকর বিতৃষ্ণা আর ঘৃণা ছাড়া কিছুই নেই। তবুও আজকে তার অসুস্থতা থেকে প্রচুর মায়া হচ্ছে। সেটাকে পরোপকারিতা হিসেবে ধরে নিয়েছে ইলমা। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ঘুমিয়ে ঝঙ্কার চলে আসে। দেয়াল ঘড়িতে নজর দিতে দেখে রাত 2:30 বাজে। চারপাশ শুনশান নিস্তব্ধ, আকাশের গর্জন এখনো কমেনি। ইলমা শুধু ভাবছে যদি আজকে আদনান না আসতো তাহলে সে কিভাবে থাকতো। এরকম বৃষ্টিতে তৃপ্তি দাদি আসতো না নিশ্চয়ই। সে কিভাবে একা থাকতো। এখন তো তাও একটু ভরসা আদনান, ভয়টা কম হচ্ছে। তখন কি করতো? হুট করে ইলমার চুলের খোপাটা খুলে সারা পিঠে ছড়িয়ে পড়ে। ইলমা কেন যেন ইচ্ছে হয়নি সেগুলো বাঁধার। এমনিতেই ঘুমের তার উপর অলসতাও কাজ করছে। চুলে বসে আদনানের হাতের পাশে মাথা ফেলে ঘুমিয়ে পড়ে ইলমা। 6:30 অ্যালার্ম বাজতে আদনানের ঘুম ভাঙে। অ্যালার্ম থামিয়ে ব্যথায় অসার শরীর নিয়ে কাউচ থেকে উঠে বসে। ফোনটা পকেটে নিয়ে বাসার চাবি হাতে নেয়। দুটো চাবি, একটা ইলমার শিউরে রেখে আরেকটা নিয়ে বেরিয়ে পড়ে। দরজায় তালা লাগিয়ে বাইরে আসে আদনান। শরীরটা ব্যথায় হালকা কমেছে, তবে মাথাটা ভার হয়ে আছে। গেট পেরিয়ে কিছুটা সামনে আসতে দেখে সেজান বাইক নিয়ে দাঁড়ানো। আদনান বাইকের পেছনে উঠে বলে, তাড়াতাড়ি চালা ভাই, না হলে রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে।
তোর মন মর্জি বুঝি না, নিজের বাসা থেকে কেউ চোরের মতো পালায়? আরে ভাই, গতকাল হাতে ছুরি বসিয়েছে, নারী দরদি জাতির পিতার লোক। এখন কবে পাশে এসে হামলা চালায় কে জানে। নারী দরদি জাতির পিতাটা আবার কে? জয় পাকিস্তান। জয় আবরণ? হুম। আদনানের কথা সেজান হু হু করে হেসে উঠছে, মজার সুরে বলে। আদনান সদরঘাটের প্রেমিক নারী এখন আবার নারী দরদি জাতির পিতা? জয় পাকিস্তান? আরো কত কি যে শুনবো তার থেকে। ধরু, মেয়ে দেখো বিয়ে করব। কেন? আমার সেবা করার মতো কেউ নেই, বিয়ে করলে বউ সেবা করবে। আন্টি, বউয়ের সেবায় আশায় আছি, ভাবছি 4 বিয়ে করবো, একটা সেবা করে ক্লান্ত হলে আরেকটা সেবা করবে। একটা কর আগে, সেটা সামলাতে পারলে বাকি 3টার আশা করিস। জবাব দেয় না। সেজান বাইক টানতে জোরে তাদের বাসার সামনে আসতে আসতে আদনানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তাদের বাসা 3 তলা। আদনান সিঁড়ি বাইতে বাইতে কত যে গালি দিয়েছে সেজানকে, যুক্ত হয়ে বলে। 3 তলায় বাসাটা নিতে হলো, দোতলা নিচতলায় কি ঠাডা পড়ছিল? কোনো কাজের না তোরা। তোর হাড়গোড় দুর্বল, সেজন্য আজকে এরকম করছিস। আদনানের কথা না বলে ভেতরে যায়। সেজানের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। এখন সে নিশ্চিতে শান্তিতে ঘুমাতে পারবে। তার পরিবারের লোকেরা আর নাটকের শেষ নেই, যার দরুন আদনান রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। একটা চিন্তা ছিল কখন বাসা থেকে বেরো। সকাল 8টার দিকে ঘুম ভাঙে ইলমার। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে আদনানের বিছানায় আছে। কারেন্ট চলে এসেছে, কখন এসেছে ইলমা জানে না। এই মুহূর্তে মাথায় আসে সে আদনানের বিছানায় ঘুমিয়েছিল। বোঝার সাথে সাথে দরপরে উঠে বসে। তার লম্বা সরু চুল পিঠ ছড়িয়ে আছে, মানে খোলা চুল নিয়ে ঘুমিয়েছিল সে। নিজের লম্বা চুল সহজে কাউকে দেখায় না ইলমা, আদনান দেখে নিয়েছে। তার চেয়ে বড় কথা, তাকে বসা থেকে কিভাবে শোয়ালো। আদনান না হাতে ব্যথা পেয়েছে, সাথে সাথে কপাল চাপড়ায়। সে তো টুলে বসে ঘুমিয়ে পড়েছিল। এরপর আদনান তাকে পাশে ঘুমানোর জন্য জায়গা দিয়েছিল। ছি, আজেবাজে চিন্তা এসে ইলমার মাথায় ভর করে। আদনান আর যাই হোক এরকম কিছু করবে না, কারণ তাকে দেখে মনে হয় না বাজে চিন্তা কুমতলব আছে। ইলমা খাট থেকে নেমে সামনে এগোতে কাউচে নজর আসে। সেখানে একটা কম্বল অর্ধেক হয়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। তার মানে আদনান তাকে বিছানায় রেখে নিজে কাউচে শুয়েছিল, নাকি ঠান্ডা হচ্ছে সবকিছু। ইলমা আর কেন জানে বিশ্বাস হয়েছে আদনান কাউচে ঘুমিয়েছে। বাকিটা আদনান ফিরলে ভালো মতো জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। আপাতত রুমটা গুছিয়ে সব পরিপাটি করে রাখায় উঠল। বাবা অনুযায়ী ইলমা কাজে নেমে পড়ে। আদনানের খাট টেবিল গুছিয়ে ব্যালকনির দরজা মিলে ভেজা টাইলসে পা রাখে ইলমা। বাতাসে বাড়িতে পানি এসে পড়েছে বেলকনিতে। যদিও চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে গেছে, তবু মেঝে ভেজা রয়ে গেছে। ইলমা আদনানের ব্যালকনি দেখে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। লাইট অফ করে বেরোয়, মেন দরজা আটকে দেয়। যে আদনান তার রুমে সহজে কাউকে ঢোকার পারমিশন দেয় না। সে আদনান অসুস্থ নিয়েও ইলমার জন্য বিছানা খালি করে দিল, নিজে কষ্ট করে কাউচে ঘুমালো। আজেবাজে চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলে দেয় ইলমা। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, চুলায় চা বসে নিজের রুমটা সুন্দর করে পরিপাটি করে নেয়। কিছু আলো জামা কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। চায়ের মগ হাতে নিজের সুন্দর ব্যালকনিতে আসে ইলমা। বাইরের খোলা মাঠটায় চোখ খোলায়। বৃষ্টি থামার পর প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। বাতাসে স্নিগ্ধ শীতল ঘ্রাণ, চারপাশ আলাদা একটা শান্তি বিরাজ করে। ইলমার ভালো লাগছে সবকিছু। তবে ফোটা অপরাজিতা বৃষ্টির পানিতে স্নিগ্ধ হয়ে বৃষ্টি স্নাত অপরাজিতা হয়ে নিজের রূপ মেলে ধরেছে। ইলমা সে অপরাজিতা ছিঁড়ে কানে পিছে গুজে নিজের এলোমেলো চুলগুলোতে হাত বোলায়। এই সুন্দর কেশ তার ভীষণ পছন্দের, একদম তার মায়ের মতো চুল পেয়েছে সে। রুমে এসে ফোন হাতে নিয়ে ঈশিতাকে কল দেয় ইলমা। রিসিভ করতে সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে ঈশিতা। ইলমাকে পরিস্থিতি সম্পর্কে বলে। সব শুনে ইলমা আসল কথায় আসে, বলে কি রান্না করব আইডিয়া দাও। আচ্ছা ঈশিতা জবাব দেয়। চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কুকারে, মাছ মাংস তোমার যেটা ভালো লাগে রান্না করে নাও। করব। হ্যাঁ, তোমার জেঠু আমি ইনান বিকালে রওনা দিব, আস্তে আস্তে রাত হবে। থাকবে না? ছিলাম তো, সবাই কাজে আছে। তাহলে আমি কি রান্না করব? তোমরা সবাই খাবে রাতে। আমার রান্না যা বাজে। আরে তুমি যা পারো, ফিরে রান্না করার এনার্জি পাবো না। ঠিক আছে। ইলমা কল রেখে রান্না করতে চলে যায়।
চাল মেপে ধুয়ে পানি সহ পরিমাণ করে ভাত বসিয়ে দেয়। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজাতে দেয়। বাকি সরঞ্জাম কেটে কুটে রেডি করে। মাংস বরফ ছুটতে রান্নায় মনোনিবেশ করে ইলমা। কেমন হবে জানে না কিছু, তবুও চেষ্টা করছে ভালো করে রান্না করার। ইলমার রান্না মাঝে আবারও ইনান শেখ কল দেয় তাকে। ইলমা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে। ইনান শেখ ইলমাকে জিজ্ঞেস করেন, গতকাল রাতে ভয় করেনি তো মা? ঠিক আছে না বাবা, কিসের ভয়? তবুও ভীষণ চিন্তিত ছিলাম। তার উপর বৃষ্টির জন্য তোমার দাদি আসতে পারেনি। ফারিসকে বলেছিলাম এসে তোমায় নিয়ে যেতে, কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাসা থেকে বের হতে পারেনি। আমি ঠিক আছি বাবা, শুনলাম তুমি চলে আসছো। হ্যাঁ, ফিরতে ফিরতে রাত হবে মা। সাবধানে এসো, নিজের খেয়াল রেখো। তুমিও ঠিক করে খাবার খেও, রান্না সাবধানে করো মা, গরম তেল হাতে পড়বে। আচ্ছা। দুপুরের দিকে মেয়ে দেখতে এসেছে ফরিদা পারবে, ফাতিহা, তৃপ্তি। তারা তিনজন এসেছে জহির আহমেদের ভাইয়ের মেয়েকে দেখতে। এমপির বাড়িতে এসেছে তারা তিনজন। ফরিদা পারবেন তেমন রাজি নন এই মেয়েকে নিয়ে। বেশি বড়লোক বাবার মেয়ে বিয়ে করলে কপালে দুর্গতি আছে। ফাতিহাও তেমন রাজি না, তবুও ফারিসের পছন্দ মেয়েটিকে, সেই জন্য নাকচ করতে পারেনি কেউ। তিনজন ভেতরে চলে আসে। শায়লা, পুষ্প এবং তার ছোট্ট যা শহীলি রহমান তিনজনকে সাদর গ্রহণ করে। সোফায় বসতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়। টুকটাক কথাবার্তার পর্ব সাথে খাবার পর্ব শুরু হয়। তাদের খাওয়ার মাঝে আগমন হয় আবরণে। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে, হাতে ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজ। দেখে মনে হচ্ছে অসুস্থ। করতে পারবেন সায়লা পুষ্পকে জিজ্ঞেস করলেন, ওর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে। বলো কি? আল্লাহর রহমত থাকায় বেশি ক্ষতি হয়নি। আবরণ সোফায় বসতে বসতে পিটপিট করে বলে, জি, অল্পের জন্য আমার জয় বাংলা জয় পাকিস্তান হয়ে যায়নি। মেয়েদের সাথে ক্লাবে গিয়ে হোম ডেট করার কাজকর্ম একটুর জন্য ছুটে যায়নি। যে লাথি মেরেছিল শালার বেটা। সোহেলি রহমান খাবারের প্লেট এনে আবরণের সামনে দেয়। আবরণ ধীরে সুস্থে খাবার খাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে আবরণের কাজিন রোদিয়া আইরিনকে আনা হয়। শাড়ি পরে এসেছে, তবে মাথায় ঘোমটা নেই, কাঁধ বরাবর চুলগুলো কিছু সামনে আনা, বাকিগুলো পেছনে। আহামরি সাজেনি, তবে মেয়েটা সুন্দরী। ফারিসের পছন্দ সুন্দর মানতে হবে, কিন্তু ফাতিহার মনে অন্য পরিকল্পনা। আবরণ রোদিয়ার দিকে তাকায়, বাকিদের দিকেও তাকায়। সে ভালো করে জানে এই বিয়েটা হবে না। রোদিয়াকে এত তাড়াতাড়ি বিয়ে সাথে দেওয়া হবে না। যদিও দেওয়া হয়, পছন্দের কেউ থাকলে তার সাথে দিবে, এতে আপত্তি নেই। আবারও তৃপ্তির দিকে নজর দেয়। বেশভূষা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা ভদ্র পরিবারের সন্তান, চলাফেরা যথেষ্ট শালীন। কিন্তু আবার এরকম হিজাব পর্দা দেখে কিছুটা বিরক্ত হয়ে নাক কুচকায়। আজীবন ওয়েস্টার্ন পেট দেখে শাড়ি পরা নারী দেখে এসেছে সে। এরকম ভদ্র শালীন মেয়ে মানুষ খুব কমই নজরে এসেছে, সেই জন্য তেমন কিছু মনে আসেনি। নিজের শরীরের ব্যথায় দম যায় যায় অবস্থা, সেখানে মেয়ে নিয়ে ভাববে কি? তাদের কথাবার্তা শুরু হয়। তবে ভদ্র মহিলাদের কথা অনুযায়ী বোঝা যায় মেয়ে বিয়ে দিবে না। ফাতিহা যেন ছেড়ে বাঁচে। বিদায় জানিয়ে বাইরে আসতে ফরিদা পারভিন বলে, মেয়ে সুন্দর কিন্তু জাতের না। দেখো, বয়ফ্রেন্ডের অভাব নাই। ফারিসের কথা রাখতে এসেছি, এখন আর মেয়ে দেখছি না, ওই জন্য 6 মাস 1 বছর গেলে আবার দেখবো। ফাতিহার কথা তৃপ্তি বলে, এটা কেমন কথা? ভাইয়া তো এখন বিয়ে করতে চায়। আরে না, আমায় বলেছে জাস্ট মেয়েটা দেখতে, পছন্দ হলে পরে বাবা যাবে, এখন বিয়ে শাদী করবে না সে। ও তিনজনই বাসায় আসে। তৃপ্তির ব্যাগ আগে থেকেই গোছানো, সেই জন্য তারা দেরি করেনি। আবারও রিক্সা ধরে রওনা দেয় নিজেদের বাসার উদ্দেশ্যে। তৃপ্তিরা বাসায় আসার পেছনে দিয়ে ইলমা আদনানকে মেসেজ দেয়, দাদিরা চলে এসেছে। আদনান রিপ্লাই করে, সন্ধ্যায় ফিরবো। ইলমা সিন করে কিছু লিখে না। দাদি তৃপ্তির সাথে গল্প গুজবে মেতে ওঠে। 3 দাদি নাতনি ভালোই আড্ডার আশা জমিয়েছে। তৃপ্তির রুমে সাথে আছে তৃপ্তির আনা কিছু ফাস্ট ফুড, সেগুলো খাচ্ছে আর গল্প করছে। তাদের গল্প করার মাঝে ব্যাঘাত ঘটে আদনানের কলিং বেল চেপে। তৃপ্তি ইলমাকে খোঁচা দিয়ে চোখের ইশারা করে উঠতে পারবে না সে। ইলমা না করেনি, উঠে দরজার হোল দিয়ে দেখে কি এসেছে। আদনানকে দেখে দরজা খুলে, বেচারা চোখ মুখ শুকিয়ে গেছে দেখে যে কেউ বলবে অসুস্থ। ইলমা আদনানের দিকে তাকে জিজ্ঞেস করে, তুমি কাউচে ঘুমিয়েছিলে? না, তোর পাশে। তিনি জবাব দেয় আদনান। ইলমা পাশ কাটিয়ে
ভেতরে যায়। আদনানের তারা কথা ইলমা মৃদু চিৎকার করে বলে, অসভ্য, বজ্জাত, লজ্জা শরম নেই? এত সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডদের সাথে এক বেডে ঘুমাইনি তুই কোথাকার কে? ইলমা রেগে জবাব দেয়। সুন্দরভাবে কথা বলা যায় না? না। ইলমার মুখের উপর জবাব দেয় আদনান। ইলমা মুখ ঝামটি মেরে বলে, আহারে, বাংলাদেশের শাহরুখ খান। সেজন্য একটা পার্মানেন্ট গৌরী ওরফে কাজের ঝি দরকার। এরকম বজ্জাতের জন্য কোনো গৌরীর জীবন ধ্বংস না হোক। প্রেমিক নারী বেশি বকছিস না, আমার জন্য কাজের ঝি অভাব পড়বে না, 4টা বিয়ে করব। ইলমা জবাব দেয় না, সহজ তৃপ্তি রুমে চলে যায়। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমার যাওয়া দেখছে। মনে মনে ইলমাকে বকছে সে, এই জন্য কার উপকার করতে নেই। একটু মায়া করে হাতের ব্যথা নিয়ে খাটে টেনে এনেছিল। এই মেয়ে ঘুমন্ত নাকি মৃত বোঝার উপায় নেই। কোনো খবরই ছিল না। উল্টো আদনান হাতের ব্যথা নিয়ে কাউচে শুয়েছিল। এখন কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পরিবারের এক একটা সদস্যের সেরা নাটকবাজ। ফরিদা পারভিন আদনানের অসুস্থতার খবর শুনে উত্তেজিত হয়ে পড়েছে। সত্য হোক তার আদরের নাতে আদনানকে সবাই মুখে চাই রাগ চাপতে তাকে ছাড়া বাসা খালি খালি লাগে। আদনান দাদির উত্তেজনা মিশ্রিত ব্যথিত মুখশ্রীতে পরখ করে। এই টানটা একদম খাঁটি এবং নির্ভেজাল, নেই কোনো আশঙ্কা আকাঙ্ক্ষা বা স্বার্থ। ফরিদা পারভিন আদনানকে বকা দিয়ে বলেন, নিজের খেয়াল রাখার দরকার নাই। কোন আজাইরা গুলা আমার নাতিরে এমনে মারলো? আল্লাহ সারাইছে। হাতে ছুরি বসাইছে, যদি পেটে বা ঘাড়ে বসাইতো কি উপায় হইতো? তারে কাশুক। দাদির কথা আদনান খানিক খেসে বলে, আরে দাদি, ব্যথা সেরে গেছে। সেরা কাজের জি থেকে সেবা পেয়েছি না, ব্যথা কি আর থাকে বলো? আদনানের এমন কথা ইলমা চোখ রাঙিয়ে দেয়। সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টির অগোচর হয় না। ইলমার মুখে দিকে তাকে মৃদু হাসে আদনান। তৃপ্তি প্রশ্ন করে, কাজের ঝি পাইলা কই? হসপিটালে। নার্স? তৃপ্তির কথা আদনান মাথা নাড়া। ইলমা বিরক্ত হয়। সারা রাত সেবা করলো সে, আর সহজে ক্রেডিট দিয়ে দিচ্ছে নার্সকে। কত বড় অকৃতজ্ঞ ভাবা যায়। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলে, সুস্থ না হওয়া পর্যন্ত বাসার বাইরে যাওয়া নিষেধ তোমার। কি বলো দাদি? বাসায় আমার দম বন্ধ লাগে, আমি ছেলে মানুষ বাইরে যাবো, এটাই স্বাভাবিক। আগে বলো হসপিটালে সে নার্সকে ইফটিজিং করেনি তো? তৃপ্তির কথা ইলমা মুখ চিপে হাসে। আদনান বিরক্ত হয়, চল শক্ত করে জবাব দেয়, মনে ছিল না? যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস, এর পরের বার অবশ্যই ইফটিজিং করব। তৃপ্তি হতভম্ব হয়ে বলে, আরে না, আমি কি এটা বলেছি নাকি? তুমি তো ইফটিজার, যখন যেখানে সেখানে মেয়ের বাপ সবাইকে ইফটিজিং করো। এই চুপ থাকবি তুই, মাথা গরম করবি না, সর সামনে থেকে। মৃদু চেঁচে জবাব দেয় আদনান। এই না ভালো ছিল, ঘুরতেই চেপার করো। আদনানে তমকে তৃপ্তি চুপসে যায়। তখন ইলমা ফরিদা পারভিনকে বলে, দেখেছো তোমার নাতির ব্যবহারের নমুনা? তৃপ্তি খারাপ কি বলেছে? অসভ্য একটা, যাকে তাকে ইফটিজিং করে। সদরঘাটের প্রেমিক নারী, মুখটা বন্ধ করবি নাকি চর থাপ্পড় খাবি? মুখ সামনে কথা বলো, অসভ্য। কিসের প্রেমিক নারী? ফালতু কথাকার। চর মারবে তুমি? হাত দুটো গলায় ঝুলিয়ে দিয়ে নিশ্চয়ই তেমন কিছু হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? তোর ধারণা আছে আমি তোর কি কি ক্ষতি করতে পারি? ইফটিজারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি। ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয়, সেটাও সবাই জানি। দুজনের ঝগড়ায় ফরিদা পারভিন আদনানকে থমকে বলে, এত জেদ ভালো না, নীরব হয়ে কথা বলতে হয়। তৃপ্তি খারাপ কিছু বলেনি। তোরা সব কয়টা নাটকবাজ। এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম। ইলমার চোখে দিকে তাকে বাজখায় কণ্ঠে কথা বলে আদনান চুপচাপ পা ফেলে নিজের রুমে চলে যায়। বাকিরা তার যাওয়া দেখছে। ইলমা বিরক্ত হয় আদনানের ব্যবহারে। তৃপ্তি নিজের রুমে চলে যায়। ফরিদা পারভিন এবং ইলমা কথা বলছে। মূলত আদনানকে নিয়েই ইলমার কাছে কথা তুলেছে ফরিদা পারভিন। ইলমা আদনানের ব্যাপার বেশ বিরক্ত, কিছু বলতে পারছে না দাদিকে। ফরিদা পারভিন আফসোসের স্বরে বলে, আমার নাতিটার যে কি হইল? যা খুশি হোক, বিরক্ত লাগে ওকে। কথাটা বলে ইলমা রুমে চলে আসে। ফরিদা পারভিন ইলমা যাওয়ার দিকে দেখছে। রুমে এসে ইলমা মেসেঞ্জার প্রবেশ করে। দুটো দিন কলেজে যাওয়া হয়নি, এরই মাসে টেস্ট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। ইলমা রুটিন দেখে কপাল কুঁচকায়। তেমন চিন্তা নেই, কারণ তার প্রিপারেশন ভালো।
তারপরও একটা ভয় কাজ করে। সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা, আলতু ফালতু কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে। তার ব্যাচমেট বন্ধুরা যখন প্রেমে মজে আছে, সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে। খারাপ সম্পর্কে জড়াতে চায় না সে। এমনিতেই তার বাবার ইচ্ছেতেই সব হবে। আগামীকালকে অ্যাডমিট কার্ড আনতে যাবে। পরের দিন থেকে এক্সাম শুরু। টানা 1 সপ্তাহ পরীক্ষা হবে, মাঝে কোনো গ্যাপ নেই। ভেবে ইলমা খানিক বিরক্ত হয়। পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে। রাত 8:30টার দিকে ঈশিতা, তারেক মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে। তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে। যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। ইনান শেখ এসেছে শুনে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে জিজ্ঞেস করে, সন্ধ্যায় নাস্তা করেছো মা? ইলমা মাথা নাড়া। ইনান শেখ মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দেয়। ইলমা বাবার আদরে চুপ করে রয়। বাকিরাও লিভিং রুমে আসে। আদনান সবার শেষে আসে। ইলমা এবং ইনান শেখকে দেখে মনে মনে ফিসফিস করে বলে, নাটক। তারেক মাহমুদ এবং ঈশিতা ছেলের অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। আদনান কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, ওই ছেলেপেলের সাথে মারামারি হয়েছিল। বাহ, এইভাবেই মার খাবে তুমি? নিজের খেয়াল তো রাখো না। আর তুমি ভালো কবে হবে? আর 11 দিন সময় আছে। তারেক মাহমুদের কথা আদনান বিরক্ত হয়। জবাব দেয়, কি ভালো হওয়া নিয়ে পড়ে আছো? কোথায়? আমি অসুস্থ, সবাইকে বলবে ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে। আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে। তা না বলছো তুমি ভালো হবে কবে? আদনানের কথা ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকায়। তিনি ছেলের কথায় মৃদু হাসেন। ঈশিতা জবাব দেয়, তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে। আগামীকালকে আসতে বলছি। কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে। ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ দেখতে আসতে। সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর। সবাইকে সারা বছর নাটকবাজ বলে আদনান। এদিকে নিজেই নাটকে অভিনয় করছে ভেবেই না কুচকায় সে। রুমে আসতে দেখে রিয়ানার কল। বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের। আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজ খবর জিজ্ঞেস করে। আদনান স্বাভাবিকভাবে কথা বলে, অসুস্থতার কথা বলেনি। সবশেষে আদনান জিজ্ঞেস করে, ভার্সিটি আসো না কেন? বাসা চেঞ্জ করেছি, ব্যক্তিগত প্রবলেম, তাই খুব কম বেরোই। কি হয়েছে? এমন কিছু না, প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। ব্যাপারটা কি? এখানকার এমপি বাবার প্রপার্টি চাচ্ছে, ক্লাব বানাবে বোধহয়। বাবা চাচ্ছে না দিতে। এসব নিয়েই ঝামেলা, ট্রেড দিচ্ছে। সেজন্য আমি একটু সাবধানে থাকি। জয় পাকিস্তানের বাপ? জয় পাকিস্তানকে? ও আচ্ছা, আবরণ। আর কি খবর বলো? চলছে, এরপর কি হবে জানি না। আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। জানি না, ভাবছি শহর ছেড়ে দিব। এত ভয় কিসের? ওরা মানুষ মারতেও দুবার ভাবে না। টেনশন ফ্রি থাকো, আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব। আচ্ছা। দুজনে অনেকক্ষণ কথাবার্তা বলে। ডিনারের জন্য ডাক পড়তে আদনানের কল কেটে বেরিয়ে আসে। সবার সাথে বসে খাবার খেয়ে নেয় সে। তেমন কথা বলেনি সে। রুমে এসে এই গ্রুপে কল দেয় আদনান। একে একে সবাই জয়েন করে কলে। আদনান সবার উদ্দেশ্যেই বলে, আগামীকালকে আমাদের বাসায় তোদের দাওয়াত। আদনানের এরকম কথা সবাই একসঙ্গে বলে। কি? আদনান বিরক্ত হয়। যেখানে যায় সেখানে নাটক। তার বন্ধুরা কম না। নির্মাণ বলে, সত্যি ভাই, তুই দাওয়াত দিচ্ছিস? ভেবেছিলাম তোর বিয়ে ছাড়া এই বাসায় আসা হবে না। নির্মাণের কথায় বাকিরা হাসে। আদনান, কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য। যতবার আসার জন্য আবদার করতো, রেস্টুরেন্টে খাওয়াতো, তবুও এটা বাসায় বন্ধু মতো মানতো না। এর কারণ জিজ্ঞেস করলে বলতো আমার বউ নেই, তোদের রান্না করে খাওয়াবে কে? কিন্তু তার আম্মু বাবা এরকম না। অতিথি আপ্যায়ন খুব ভালো করে করতে পারে। নির্মাণের কথায় আদনান ঠাকুর দিয়ে বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে আসবি তোরা। এখন তো বাইরে বেরোতে দিবে না, তোরাই আয়, আড্ডা দেব। তোকে দেখতে যাওয়ার জন্য সাথে কি নেব? সেজানের কথা নির্মাণ বলে, জুনিয়র মেয়ে জোগাড় করিস। শাহারিয়ার আদনান শেখ ইফটিজিং করবে তাকে। এই হালার পর চুপ থাক। এই ইফটিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি। আদনানের কথায় নিষাদ জবাব দেয়, তাহলে ভালো হয়ে যাব। তুই ভালো হ। আদনান বাজে ছেলে, বাজেই থাকবে। আল্লাহ এই ছেলেকে সঠিক পথে আনো। রাহার কথায় নির্মাণ জবাব দেয়, কাকে জানি ভালোবাসে আমাদের ইফটিজার ভাই, শাহারিয়ার আদনান শেখ। বল ভাই, মেয়েটা কে? তোর নানি। তোর নানিকে ভালোবাসি আমি। আমার নানি আরো 3 বছর আগে মারা গেছে। মুখ বন্ধ কর। আদনানের কথায় নির্মাণ আর
এই কথা তোলেনি, তবে সবাই শিওর আদনান নতুন করে প্রেমে পড়েছে। কিন্তু কে এসে সেটাই জানে না কেউ, কারণ রিসেন্ট কোনো মেয়েকে পছন্দ করা নিয়ে কিছুই বলেনি আদনান। অন্যান্য সময় বন্ধু মহলে মেয়ের ডিটেলস, পিকচার সবই দেখতো সে, এবার কিছুই করছে না। সকালে ইলমা তৃপ্তি দুজনই কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডের জন্য। ঈশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্না বান্না সামলাচ্ছে। আদনানের বন্ধুরা আসেনি এর আগে, এই প্রথম আসবে, সেজন্য আদর আপ্যায়ন একটু অন্যরকমই হওয়া চাই। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটাই গোছায় সে। নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। 11টার দিকে ইলমা তৃপ্তি বাসায় চলে আসে। দুজনেই ফ্রেশ হয়ে ঈশিতাকে কাজে হেল্প করে। কাজকর্ম শেষ হতে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরই মাঝে কিছুটা হইচই কানে আসে। ইলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে। ইলমা রুমেই থাকে, তাদের সামনে যেতে লজ্জা করছে তার। আদনান তার বন্ধুদের সাথে দাদি মা তৃপ্তির পরিচয় করিয়ে দেয়। নির্মাণ আদনানকে পুনই দিয়ে গুঁতো মেরে বলে, তোর প্রেমিক নারী কোথায়? জানি না। বিরক্তি নিয়ে আদনান বলে। নির্মাণ খানিক হেসে বলে, ব্রেকআপ হয়েছে? আজকে তোর খাওয়া বন্ধ। উল্টাপাল্টা বলছিস কেন? বাপ রে, সামান্য কথায় আমার দুপুরের খাওয়া বন্ধ করে দিবি? হুম। কথা বলে আদনান সেজানের দিকে তাকায়। যেহেতু দুপুরে খাওয়া সেজন্য দেরি করে, সবাই টেবিলে বসে খাবার খেতে। আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে বলে নিষাদ বলে, পাশে বসো, দূরে দূরে থাকছো কেন? তৃপ্তি খানিক লজ্জা পায়, জবাব দেয়, তেমন কিছু না। আদনান সেসব তোয়াক্কা না করে বলে, মেলিচা কোথায়? রুমে। খাবার খাবে না? খাবে। ডেকে আনতো। তোদের নাটকের শেষ নেই। ছেলে ফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা। লিভিং রুমে পা রাখতে আদনানের কথা অনুকূল হয় ইলমার। দাদি তাকে রেখে দিচ্ছে খাবার খেতে। দাদির সাথে এসেছে সে। আদনানের ছাঁচালো কণ্ঠে বলার কথা শুনে ইলমা বিরক্ত হয়ে সাথে কিছু লজ্জাও পায়। বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি। ইলমাকে আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভেবেছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো, কিন্তু প্রেমিক নারী তার আগে তার পদধূলি দিয়েছে। ধন্য হলাম। প্লিজ আসন গ্রহণ করুন। আদনানের অপমান সূচক বাক্য ইলমা জবাব না দিয়ে জিজ্ঞেস করে। পাশ কাটিয়ে কিচেনের দিকে যায়। তৃপ্তি মুখ টিপে হাসে, নির্মাণও হাসছে। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান হতভম্ব হয়ে যায়। বাকিদের থমকে বলে, খাবার খাওয়ায় মনোযোগ দে। ওর ভাব এমনিতেও একটু বেশি। নির্মাণ চুপি চুপি বলে, এটা কিন্তু বেস্ট। চুপ। আদনান খাবার খাবে কি রাগ হচ্ছে ইলমার প্রতি। নিজে যে কতগুলো কথা বলেছে সেই সময় তার হেলদো নেই পুরোটার সময়। আর ইলমা এদিকে আসেনি। বাকিরা খাবার খেয়ে এসে তার রান্নার প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে থেকে চলে যায়। সবাই আদনানের রুমে চলে যায়। নির্মাণ আদনানের গিটার নিয়ে নাড়াচাড়া করছে। রাহা বলে, চল ছাদে যাই, আদনান গান শোনাবে। বিকেলে। শান্ত স্বরে জবাব দেয় আদনান। বাকিরা কেউ ফোনে স্ক্রল করছে, কেউ আদনানকে নিয়ে হাসছে। ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথা হেড করে দিল। খাবার খেয়ে ইলমা রুমে চলে আসে। তৃপ্তিও নিজের রুমে চলে যায়। রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে। এখনো তার ঘাত চলে যাচ্ছে আদনানের কথার জন্য। কত বড় দুঃসাহস! সবসময় এমন করে আদনানটা। বিকেলে সবাই মিলে ছাদে আসে। এক একজনের অবস্থা খারাপ চারতলা পেয়ে। নির্মাণ গিটার নিয়ে উঠেছে। আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে, মেলিচাকে নিয়ে ছাদে আয়। তৃপ্তি রিপ্লাই করে, ও আসবে না। আসবে। বল। আমি বলেছি আসার জন্য। না আসলে? আমি আসবো। আচ্ছা দেখি। তৃপ্তি ইলমার রুমে যায়। সাহস সঞ্চয় করে বলে, ছাদে যাবি ইলমা? এখন বিকেল বেলায় চল, শিমুলকে আসতে বলবো, আড্ডা দেবো। ভালো লাগতেছে না। তৃপ্তি এটা ওটা বলে টেনে টুনে ছাদে নিয়ে আসে ইলমাকে। ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে। সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে। ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয়। আদনান রাগে চোখ দিয়ে ইশারা করে রাহা বলে, এদিকে আসো মেলিজা, এত লজ্জা পাচ্ছ কেন? তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা। তাদের সামনে আসতে নিষাদ বলে, আমরা তোমার বড় ভাই বোনের মতো, এত লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো। ইলমা দৃষ্টি মেঝেতে রেখেই বলে, তেমন কিছু না। বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় ইলমা। সবাইকে নিজের নাম উচ্চারণ করে মেলিসা, নট মেলিজা। চুপচাপ কথাবার্তা বলে নির্মাণ গিটার সুর তোলে। আদনান গান গাইবে। বন্ধু মহলে গান গায়ে ভিডিও মেক করে, তবে ফ্যামিলি মেম্বারদের সামনে গান গায় না তেমন।
কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তুলে গাওয়া শুরু করে। আমি প্রেমিক, আমি কবি, তুমি সিরিয়াস ভাবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি, তুমি পড়ুয়া মেয়ে বেজাই রাগি। আমি বিড়িখোর, আমি আড্ডাবাজ, পড়াশোনা শুধু তোমার কাজ। তোমার প্রিয় বিড়াল ছানা, আমার প্রিয় কুকুর। তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? তোমার গল্পে আমি ভিলেন, আমার তুমি রানী। যখন আমি প্রেমে সিরিয়াস, তোমার কাছে ফানি। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আদনানের গান গাওয়া শেষ হতে কেউ শব্দ করে হাসে তো কেউ বাহাবা দেয়। নির্মাণ চট করে বলে, গানটা তোর সাথে খাপে খাপ মিলেছে, কিন্তু গোলাপ ফুলের জায়গায় জবা ফুল কাকে দিলি ভাই? আদনান নিচের দিকে তাকিয়ে হাসে জবাব দেয়, এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি। আদনানের কথা বাকিরা হেসে মজা নেয়। সেজান জিজ্ঞেস করে, মেয়েটাকে? তখন তৃপ্তি জবাব দেয়। শিমুল নাকি? বাকিরা তাকে আদনানের দিকে। এই নামটা শুনে আদনান বেজে বিরক্ত হয়। জবাব দেয়, এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি? সবার চোখে সাদা চামড়া সুন্দর, কিন্তু আমার কাছে সেটা না। আমার মনে গেঁথেছে যে মেয়ে সে কুৎসিত, অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী। তাহলে তোর পছন্দ করা মেয়ে এই বিল্ডিং এর? নিষেধের কথায় আদনান জবাব দেয়, না, ওটা তো কথার কথাই বলেছি। আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নাই। নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, তাহলে কে সেই মেয়ে? তোর নানি। ফাজলামি ছাড়, মেয়েটা কে সেটা বল। এই তোরা আমার বাসা ছাড়বি কখন সেটা বল। আসলে তো যাওয়ার নামগন্ধ থাকে না। আদনানের এমন কথা ইলমা হতবাক হয়ে যায়। অতিথিদের কেউ এভাবে দাঁড়িয়ে দেয়? কত বড় অসভ্য ভাবা চায়। নিষেধ মুখ পাকিয়ে জবাব দেয়, আজকে থাকবো। তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। নিজেই তো ডেকে আনলি, এখন তাড়িয়ে দিচ্ছিস? সেজানের কথায় আদনান জবাব দেয়, তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই, সেজন্য তাড়িয়ে দিচ্ছি। নির্মাণ জোরে সোরে বলে, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে। আদনান নির্মাণের পিঠে কিল বসিয়ে বলে, নাটক বন্ধ কর, না হলে লাথি মেরে নাটক করা বের করে দিব। আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমিন। আদনানের কথা ফাঁকে ইলমাকে এক পার পরক করে। সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান আকাশের দিকে তাকায়। সময়টা গোধূলির শেষ লগ্ন। সূর্যের রশ্মি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশ লাল, গোলাপি এবং কমলা রঙের মিশ্রণে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে। কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসা ফিরে যাচ্ছে এবং প্রকৃতি ও কিছুটা শান্ত হয়ে পড়েছে। এই শান্ত প্রকৃতির রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতির স্মরণ করে দিচ্ছে। অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেহেতু মাগরিবের আজান পড়বে চারিদিকে, সেই জন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে। নিষেধ, রাহা, সেজান কথা বলতে বলতে আগে যাচ্ছে। পেছনে নির্মাণ এবং তৃপ্তি, তাদের পেছনে ইলমা এবং ইলমার পিছে আদনান নামছে ছাদ থেকে। ইলমা আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদনান ইলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে, কাঁধে হাত রেখে বলে, নাস্তাকে চলে যাবে কিন্তু। শালা এরকম কেন তুই? এভাবে কেউ তাড়ায়? তোদের নজরে বিশ্বাস নেই, যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল। দিলাম না নজর। তাহলে তো ভালোই। এই মেলিসা কি সিঙ্গেল? আদনান বিরক্ত হয়, জবাব দেয়, যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটের প্রেমিক নারী বলে ডাকতাম? নির্মাণ না বলুক মাথা নাড়ায়। আদনান বলে, ওর ছেলে ফ্রেন্ড আছে। ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আলাদা। ওর কথা আমি বলিস না তো। বিরক্ত হয়ে বলে আদনান। নির্মাণ টপিক চেঞ্জ করে বলে, তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে। ওর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক, রাস্তাটাই ভেঙে দেব। তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না। শালার ভাই, নিজে তো 100টা প্রেম করিস, ওদের বেলা এমন বেইমানি কেন? তৃপ্তি আমার বোন, সেজন্য প্রেম ভালোবাসার মাইরে বাপ। কিন্তু মেলিচা তো আরেক ব্যাটার বউ। ওর প্রেম করা না করা নিয়ে আমার কিছু যায় আসে না। দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে, তৃপ্তির নেই। নির্মাণ সন্দেহান দৃষ্টিতে তাকে আদনানের দিকে। কথার কোনো ঠিক নেই।
মানে যাই হোক ঘুরে ফিরে ম্যালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবে। ঘুরে ফিরে একই কথা, ম্যালিসার ছেলে ফ্রেন্ড আছে। আদনানের কথা ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে, এই বিষয়ে কথা তোলাই বন্ধ করে দিয়েছে। ম্যালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা, ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে, কিন্তু মুখে বলছে না। তবে জায়গা বুঝে খোঁচা মারছে, কিন্তু এসব ব্যাপারে ইলমার কোনো হেলদ নেই। এটা সত্যি, তৃপ্তির ছেলে ফ্রেন্ড ইলমার আছে, ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সব মানুষ তো আর খারাপ হয় না। তেমনি রিহান এবং মাহিমও ভালো ছেলে। ইলমা যখন হেল্প চায় পায়, বিপদে পাশে পায়, এরকম কয়েকজন করে। তাদের নিজের গার্লফ্রেন্ডও আছে, কিন্তু আদনানের মতে সেই একই কথা একই পোকা। ইলমার ছেলে ফ্রেন্ড আছে। ইনান শেখ এবং তারিক মাহমুদের সাথে দেখা করে একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধু মহল। অনেকক্ষণ গল্প গুজব করে, কিন্তু আদনানের জ্বালা বেশিক্ষণ থাকতে পারেনি। এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসেব ছাড়া। বলা যায় তার অ্যালার্জি ছুটে গেছে। নির্মাণ, সেজন, রাহা, নিশাত এতক্ষণ তার বাসায় থাকায় আদনানের জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে 8টার দিকে সবাই বিদায় নেয়। তাদেরকে বিদায় দিয়ে আদনান যেন হাফ ছেড়ে বাঁচে। মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনছে না। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে যে বসেছে 10টার দিকে, এসে ডিনার সেরেছে সবার সাথে। আগামীকালকে তার ইংলিশ এক্সাম, সেজন্য পড়েছে মনোযোগ দিয়ে। ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম, সব উল্টাপাল্টা রুটিন দিয়ে রেখেছে। কেটে গেছে পাস দিয়ে। ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। ইলমার এক্সাম চলছে জোর দমে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে, সারাক্ষণ বই মুখ বুজে রাখে। ইলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয়। এত খাটনি করে লাভ কি? সেই তো বিয়ে করে বাচ্চা সামলাবে, তার চেয়ে কোনো রকম টাইপের পড়ালেখা করাই ভালো। প্যারা নাই, চিল। 2 দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, কিন্তু তাতে সে খুশি না। কেঁদে কুটে মুখ লাল নীল বানাবে, তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে। আদনান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য। এছাড়া আর কি? আদনানের জ্বর ভালো হয়েছে, তবে শরীর কিছুটা দুর্বল। তাতে আদনানের কিছু যায় আসে? সে পেন্দাস, বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, মাঝে মধ্যে মেয়েদের ইভটিজিংও করছে। বেশ চলছে তার দিন, আজকেও তার ব্যতিক্রম না। সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আদনান। মেইন রাস্তা জ্যাম ছেলে বাইক নিয়ে বেরিয়ে এসেছে। এই রাস্তায় তেমন জ্যাম নেই। রাস্তায় স্টুডেন্টরা কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে। আদনান বাইকের গতি কমায়। সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট, পেছনে একটা মেয়ে, সে একাই যাচ্ছে। আদনান মেয়েটা সোজাসুজি এসে বলে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আদনানের এরকম গান শুনে মেয়েটা তার দিকে তাকায়। মেয়েটার তাকানো দিকে আদনান বিরক্ত হয়, সামনে নজর দেয়। তখন মেয়েটা কিছুটা জোরে বলে, ভাইয়া রাইটটা শেয়ার করুন। মেয়েটির কথা আদনানের হাসি পায়, তবে হাসে না, জবাব দেয়, আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না। তাহলে গানে কেন বললেন সঙ্গী হলে দোষ কি তাতে? এখন রাইট শেয়ার করুন। চুমকি পথে একা চলেছে সেই জন্য বলেছি, আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না। আপনি চাইলে ওভার কল করে নিতে পারেন। কথাটা বলি আদনান বাইকের স্পিড বাড়ায়, সোজা চলে আসে ভার্সিটিতে। এসে একটা সিগারেট ধরে আদনান। জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকে নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পর পর সেটা মুখে নিয়ে টান মারে। তার বন্ধুদের কাছে আসতে নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য। তারা প্ল্যানিং করেছে বাইক রেসের। বাইকাররা অংশগ্রহণ করতে পারে, তবে জিতলে অন্যরকম সুবিধা, সেটা হলো গার্লফ্রেন্ডকে তুলে যেতে পারবে। সব খরচ যারা হারবে তারা বহন করবে। আদনান এরকম পুরস্কারের কথা সে মৃদু হাসে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান বলে, জয় যেমন বলদ, ওর বুদ্ধিও তেমন মাথা মোটা। কিরে, ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? আদনানের কথা নির্মাণ বলে, ট্রিটমেন্ট নিয়েছে এতদিন, সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ জয় বাংলা সুস্থ হয়ে গেছে। ওদের কথা বার্তা শুনে বাকিরা হাসছে। আদনান জয়ের মেশিন লাথি মেরেছিল, যেটাকে এখন জয় বাংলা বলে সমাধান করছে। তখনই সেজান বলে, আচ্ছা ভাই, সেদিন তো গান গাইনি। আমি প্রেমিক, আমি কবি। বুঝলাম প্রেমিক, কিন্তু কবি হলে কবে? মনের কবিরাই আসল কবিতা, সেই হিসেবে কবি আছি। শোন, প্রেমিক মানেই তো কবিতাই না? তাহলে একটা কবিতা শোনা। সেজানের কথা রাহা বলে, বল একটা কবিতা। নিশা তো চেপে ধরে। নির্মাণ তো খুশিতেই বলে,
প্লিজ ভাই একটা কবিতা শোনো, যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেবো তোকে। অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ। আদনান বাঁকা হাসে, সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দেয়। নির্মাণ আদনানের হাফ হাফ দেখে চমকিলে। সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য এই অসভ্য কবিতা বলবে না তো? হায় হায়, তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে লাথি মেরেই আদনানের সাথে ছুটবে। আদনান নির্মাণের কথাটা সিরিয়াসই নেয়। একটা কবিতা সে বলবে, সমস্যা নেই, কিন্তু একদিনের ডেটের জন্য যে গিফট নেবে, সেখানে যে টাকা খরচ হবে, সেটাও নির্মাণের পকেট থেকে নেবে। সেজান আগ্রহ নিয়ে বলে, নির্বাণ তার গার্লফ্রেন্ড তোকে দেবে, আমার দেওয়ার তো কিছু নেই, তবে তোর বিয়েতে কাপ পেরিস দেব। সেজানের কথা শেষ হতেই নিশাদ বলে, আমি পিঙ্ক কালার ডিনার সেট দেবো। তখনই আদনান থমকে বলে, তোরা থাম। নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দিবে, সাথে একদিনে ডেটে গেলে যা টাকা খরচ হবে সেটাও দিবে। হ্যাঁ দেবে, সমস্যা কোথায়? নিশাতের কথা নির্মাণ চোখ রাখায়। আদনান নির্মাণের চেহারা দেখে হাসে, মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। আনমনা হয়ে বলে, তুমি কাব্য, তুমি গল্প, তুমি উপন্যাস, তুমি বিচ্ছেদ, তুমি দহন, তুমি গভীর যন্ত্রণা, তুমি আবেগের প্রশ্রয়, তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার, মনোহরিণী নাকি আমার হৃদয়েশ্বরী, তুমি যে চিরন্তন প্রেরণা, তুমি তো অশ্রু জলে সিক্ত সুখী প্রিয়া, তুমি রাতের নীরব আকাশ, তুমি স্বপ্নের অভিজ্ঞান, চিরকালই অমল, তুমি এক একটি রহস্যময় দৃষ্টি, তুমি প্রেমের অদৃশ্য সুর, অবিরত বয়ে চলা আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানের প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয়, সাথে হাততালি দেয়, প্রশংসা করে। আদনান যে সত্যি কাউকে ভালোবাসে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে। সে তো আবেগের ঠেলায় বলেছিল কথাটা, কে জানতো আদনানের মতন মেয়েবাজ বজ্জার ছেলে সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে। নির্মাণ নাক মুখ কুচকে তাকে পিটপিট করে বলে, শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। আদনানের প্রেমময় কাব্য বলা শেষ করে নির্মাণের দিকে তাকিয়ে হু হু করে হেসে ওঠে। বাকিরাও নির্মাণের চেহারা দেখে হেসে মজা নিচ্ছে। এদিকে নির্মাণ বেচারা মুখখানা গম্ভীর করেই বলে, কথার কথা বলেছি, কবিতা শোনালে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে দেবো, কিন্তু তুই শালা যে বড় বজ্জাত, মেয়েবাজ আর হারামি, সেই বিষয়ে সন্দেহ নেই। কত বড় মেয়েবাজ হলে ডেটে যাওয়ার কথা শুনে কবিতা শোনায়। রেসে জিতলে ট্যুরের টাকা তোর, আমি কারোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি না। আদানের কথা নির্মাণ খুশি হয়ে বলে, সত্যি তো? আদান কিছুক্ষণ চুপ থেকে ভেবে জবাব দেয়, না, টাকাটা কোনো গরিবকে দিলে কাজে হবে, তুই সর এখান থেকে। সাথে সাথে নির্মাণের মুখের খুশি হাওয়ায় মিঠাইয়ের মতন মিলিয়ে যায়। আদনান আর মনে ভাঙে। বাকিরা তাকিয়ে আছে তাদের দিকে। সেজান বলে, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? তোর বোনের। আদনানের কথায় সেজান জবাব দেয়, আমার বোন বিবাহিত, তোর নজরে এতটাও খারাপ না। আমি হৃদয়ে যার বাস, সে একটা ধানি লঙ্কা, যার তীব্র ঝাঁজে আমার হৃদয় মাঝে মধ্যে জ্বলে ওঠে। আদনানের কথায় সবাই হাসে। রাহা জবাব দেয়, ঠান্ডা হয় না? হয়, যখন তার দিকে কোমল দৃষ্টিতে তাকাই। মেয়েটা আশেপাশেই আছে। নিশাতের কথায় আদনান কৌতূহল রাখতে বলে, ছবির দিকে তাকাই, আশেপাশে থাকলে তো হতোই, দিনে 4 বার করে চুমু দিতাম। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি। নিশাতের কথায় আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, আর কিছু জিজ্ঞেস করবি না? সবাই চুপ। আদনানের মুখে লাগাম কম, যখন যেখানে খুশি সেখানেই যা খুশি তাই বলতে পারে, যাকে তাকে মুখের উপর কথা শোনাতে পারে। আদনান বাইকের চাবি খোলাতে খোলাতে বলে, ক্লাসে যাবি না তোরা? সবাই হ্যাঁ বলকে মাথা নাড়ায়। ক্লাসে যেতে যেতে নির্মাণ বলে, ট্যুরে যাব, কিছু টাকা দিস। প্লেট নিয়ে গেটের সামনে আয়, নিশ্চয়ই দেব। শালা তুই এমন তেতো কেন? ওই যে তোর নানিকে ভালোবাসি সেজন্য। আমার নানি পটল তুলেছে অনেক আগে, সময় আছে, ভালো হয়ে যা আদনান। ভাবছি মেয়েদের ইফটিজিং করা ছেড়ে দেব। মাশাল্লাহ, এভাবেই পরিবর্তন আসুক তোর মাঝে। আচ্ছা, ছেলেদের ইফটিজিং করলে কেমন হয়? ইউনিক না? আদনানের কথা নির্মাণের মুখের কথা উড়ে যায়। হতভম্ব হয়ে তাকায় আদনানের দিকে।
নির্মাণের তাকানোতে আদনান হাসে। নির্মাণ তখন আদনানের পিঠে চাপড় মেরে বলে। তোর প্রেমিক নারীর কাছে বিচার দেব? ইলমার কথা উঠাতে আদনান বিরক্ত নাক মুখ কুচকে নেয়। গম্ভীর কণ্ঠে বলে, ওর কথা বাদ দে। শালির মেয়ে আমাকে যে অপমান করে, মুখের উপর থ্রেড দেয়, তুই বল আজ পর্যন্ত কারোর বুকের পাঠা এত বড় হয়নি যে আমাকে থ্রেড দিবে, কিন্তু এই মেলিচা কথায় কথায় থ্রেড দিবে। কি বলে থ্রেড দেয়? হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়ার, পান থেকে চুন খসলে বলবে খবর আছে। আদনানের কথা নির্মাণ শব্দ করে হাসে। তার হাসি দেখে আদনান ভীষণ বিরক্ত হয়। 2 দিন পর আদনান নির্মাণের সাথে বেরিয়েছে বাইক রেসের উদ্দেশ্যে। সাথে তাদের সিলেক্ট করা লোকেশনে আসে দুজন। সেজানও আসবে সেখানে। আদনান বাইক থেকে নামতে জয়কে দেখে, যে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। আদনান এক নজর জয়কে পরখ করে নেয়, একটু সাইডে এসে সিগারেট ধরিয়ে সেটা টানতে থাকে। বাকিরা সব ঠিকঠাক করছে। আদনান সিগারেট খাওয়া শেষ করে সবাই রেসের জন্য তৈরি হয়। তার 5 জন বাইকার মিলে রেস করবে। তাদের মধ্যে আছে জয়, আদনান, সাথে তাদের ভার্সিটির আরো 3 জন ছেলে। সবাই নিজেদের বাইকে উঠে বসে, তৈরি হয়ে বসতে তাদের রেস শুরু হয়। নির্মাণ তাকিয়ে আছে সবার যাওয়ার দিকে। মুহূর্তের মাঝে বাইকগুলো তাদের চোখের আড়াল হয়ে যায়। তবে রাস্তার পাশে সেট করা মিনি ক্যামেরায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। নির্মাণ চিন্তিত, আদনান জিতবে তো। বাকিরা মিলে ঝান্ডা কোমল পানীয় পান করছে। সেজান নির্মাণের পাশে দাঁড়ানো। নির্মাণ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল মেসেজে। সেজান রাস্তার দিকে চোখ বুলিয়ে রেখেছে। নির্দিষ্ট একটা সময় পেরোনোর পর তাদের আসতে দেখে সবাই। আদনান জয় প্রায় আগে পাচ্ছে, কখনো জয় আগে তো কখনো আদনান আগে। দুজনে প্রায় প্রতিযোগিতায় আছে, যে কোনো একজন জিততে পারে। নির্মাণ চিৎকার করে বলে, আদনান জিতবি। ছেলেপেলেগুলো জয়ের নাম তুলছে, কারণ তারা সবাই জয়ের লোক। তাদের জয় জয় স্লোগানের মাঝে আদনান এসে লাল ফিতা ক্রস করে থামে। বাকিরা হতভম্ব হয়ে তাকায়। নির্মাণ চিৎকার করে বলে ওঠে, জিতছে রে, প্রেমিক নারীর আদনান জিতছে। নির্মাণের এমন স্লোগানে সেজান চট করে চর বসায় নির্মাণের কাঁধে। আদনান চোখ রাঙিয়ে তাকায়। নির্মাণ কৃত্রিম হেসে বলে, জিতছে রে, জিতছে, আদনান ভাই জিতছে। সেজান নির্মাণ আদনানের কাছে আসে। আদনান বাইকের হেলমেট খুলে জয়ের সামনে আসে, চোখে মুখে তার তচ্ছিলের হাসি। একটু আগে বাইক রেসে জয় আবরণকে হারিয়েছে আদনান, সেজন্য একটু অহংকার তো মনে আসছে। বিশেষত জয়ের চেলাপেলা গুলো জয়ের নামে গীত গাইছিল, কিন্তু বেচারা জয় আবরণ 71-এ হেরে যাওয়া জয় পাকিস্তানের মতো হয়ে গেছে। আদনানের তচ্ছিলের হাসি দেখে জয় বিরক্ত হয়। আদনান শীষ বাজিয়ে আবরণের উপর নিচ পরক করে। আদনানের এরকম চাহনিতে আবরণ কিছুটা অস্বস্তিতে পড়ে। সেটা স্পষ্টভাবে নিজের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। আদনান কি যেন আনন্দ পেল জয়ের অবস্থা দেখে। পুনরায় শীষ বাজে আবরণের উদ্দেশ্যে বলল, বারবার যারা হেরে যায় তাদেরকে জয় বলে ডাকতে ইচ্ছেই করে না। কথাটা বলে শব্দ করে হাসে আদনান। আবরণ জল শক্ত করে বলে, জয় বারবার হেরে জায়গা মতো জিতে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমার বারটা জিতবি। এক কাজ কর, তোর জয় নামটা পাল্টে নে। বারবার হেরে যাওয়া মানুষকে নিশ্চয়ই জয় বলে ডাকতে ইচ্ছে হবে না। তোর সমস্যা তোর কাছে রাখ, আর তুই কি শীষ বাজিয়ে আমাকে টিজিং করছিস? আদনান হাসি থামায়, আশেপাশে তাকায়, হাত নাড়িয়ে বলে, বিশ্বাস কর ভাই, ইউনিক কিছু ট্রাই করছিলাম। এই ধর বারবার হেরে যাওয়া লুজারকে একটু ইফটিজিং করা। আমার তোকে দেখে কি মনে হয় জানিস? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, কি? লাইফলেস, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আদনানের কথায় জয় চোয়াল শক্ত করে নেয়। আদনান পুনরায় হেসে জয়কে ব্যঙ্গ করে নেচে বলে, নামটা পাল্টে নিস, লুজার রাখতে পারিস। লুজার আবরণ। কত আবরণ মৃদু চিৎকার করে বলে, এর মূল্য তোকে দিতে হবে। টাকা? আবরণ রেগে জবাব দেয় না, রাগে শরীর কাঁপছে তার। আদনান সেই মজা নিচ্ছে জয়কে নিয়ে। আদনান নিজের টাকাগুলো নিয়ে সেজান এবং নির্মাণকে নিয়ে বিদায় হয়। আবরণ তাদের যাওয়া দেখে ছেলেপেলেদের জিজ্ঞেস করে। তখন আদনান কি নতুন রিলেশনে গেছে? একটা ছেলে বলে, মনে হয় না, বিয়া না,
আজাদের সাথে মনে হয় ব্রেকআপ করে দিয়েছে, এখন সিঙ্গেল মনে হয়। না, আদনানের মতো প্লে বয় সিঙ্গেল থাকবে না। নিশ্চয়ই কেউ আছে, প্রকাশ করছে না। কিভাবে জানবো? যে কোনো মূল্যে যে কোনোভাবে ওই মেয়ের ডিটেলস চাই আমার। চেষ্টা করব। চেষ্টা কিসের? ওই মেয়ের ডিটেলস আমার চাই মানে চাই। আবরণ থমকে বলে। কথাটা বলে আবরণ বাইক নিয়ে চলে যায়। ছেলেগুলো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদনান বাজারে এসে বাইক থামায়। আশেপাশে চোখ বোলাচ্ছে সে, টাকাগুলো কাকে দেওয়া যায়। আদনান কিছুক্ষণ বসে থাকার পর কিছু পেল না, সেই জন্য বাইকে রেখে উঠে দাঁড়ায়। বাজারে হাটে আশেপাশে দেখে, হুট করে নজরে আসে একজন রিক্সা চালক। আদনান দূরে দাঁড়িয়ে তাকে পরখ করে। লোকটা একটা এক পা দিয়ে রিক্সা চালায়, কিন্তু লোকটা রিক্সায় কেউ উঠছে না। ঠিকই তার রিক্সা ক্রস করে পেছনের রিক্সায় উঠছে। আদনান বেশ কিছুক্ষণ সেটা পরখ করে এগোয়। রিক্সাওয়ালার সামনে যেতেই লোকটা একটা হাসি দিয়ে বলে, সাহেব যাইবেন? হ্যাঁ যাব। আদনান নিজেও হাসে আওড়ায়। কথাটা বলেই রিক্সায় উঠে আদনান। লোকটা খুশি হয়ে রিক্সা চালাতে শুরু করে। আদনান জিজ্ঞেস করে, আপনার পায়ে কিভাবে এরকম হয়েছে? লোকটা জবাব দেয়, অ্যাক্সিডেন্ট করেছিলাম, তারপর পা কেটে ফালাইয়া দিতে হয়েছে। ডেইলি কেমন চলছে রোজগার? চলে কোনো রকম, মানুষ আমার রিস্কায় উঠতে চায় না তেমন। আদনান জবাব দেয় না, নিজের তাকায়। লোকটা জিজ্ঞেস করে, কোথায় যাবেন সাহেব? আদনান সামনে তাকায়। কিছুটা দূরে তার বাইক দেখা যাচ্ছে। আদনান বলে সে সামনের বাইকটা অবধি যাবে। লোকটা সেখানে নিয়ে যায়। আদনান রিক্সা থেকে নেমে পকেট থেকে টাকার বান্ডেল বের করে। লোকটার দিকে এগিয়ে দিলে লোকটা হাত দিয়ে ঠেলে দেয়। সে নিবে না। আদনান জবাব দেয়, আপনার উপকার হবে। লোকটা জবাব দেয়, আদনান না সাহেব, এত টাকা লাগবে না, আপনারে আমি খুশি মনে এনে দিছি। আদনান মৃদু হাসে, জোর করে টাকাটা লোকটার হাতে দেয়। নরম কণ্ঠে বলে, আপনার জন্য একদিন বড় হব, তখন আপনার মতো অনেকেই সাহায্য করব। লোকটা কৃতজ্ঞতার হাসিতে আদনান সালাম দিয়ে হেঁটে বাইকের কাছে চলে আসে। লোকটার দিকে আরেকবার তাকিয়ে বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। আলাদা একটা শান্তি কাজ করছে নিজের মাঝে। খুশি মনে বাসায় আসে আদনান। এসে কলিং বেল চাপতে ইলমা দরজা খুলে দেয়। আদনান ইলমাকে দেখে বিরক্ত হয়, পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। আদনান এসে সোফায় বসে। তখন তৃপ্তি সেখানে উপস্থিত হয়। ইলমাকে বলে, এক্সাম কেমন দিচ্ছি? আলহামদুলিল্লাহ ভালো। ইলমার কথা আদনান তার দিকে তাকে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, রেজাল্ট আসলে দেখবো ন্যাকা কান্না। মেয়ে জাতির সব মিস গেলেও ন্যাকামি মিস যায় না। তৃপ্তি এসে আদনানের সামনে সোফাতে বসতে আদনান সাথে সাথেই বলে, এক গ্লাস ঠান্ডা পানি এনে দে তো। তৃপ্তি গর্জন দিয়ে বলে, যখন দাঁড়িয়েছিলাম বলতে পারলেন না? এই বেয়াদব, পানি চেয়েছি, পানি এনে দে। উঠতে ভালো লাগছে না। আদনান চোখ রাগায়। তৃপ্তি ইলমার দিকে তাকাতে আদনান জোরে বলে, ওর দিকে তাকাচ্ছিস কেন? ওর আনা পানি আমি পান করব না। তৃপ্তি ইলমা দুজনে ফ্রি কুচকে তাকায়। তৃপ্তি জবাব দেয়, ইলমার রান্না পানি পান করলে কি হবে? যদি বৃষ্টিস মিশিয়ে দেয়, প্রেমিক নারীর চক্ষুশুলামি যে কোনো সময় মেরে দিতে পারে। আদনানের কথা ইলমা তেজ দেখিয়ে বলে, আমাকে খোঁচা না মারলে হয় না? এই তৃপ্তি তোর ছেলে ফ্রেন্ড আছে? তৃপ্তি হতভম্ব হয়ে জবাব দেয়, না। গুড, কখনো ছেলে ফ্রেন্ড বানাবি না, ভালো মেয়েদের ছেলে ফ্রেন্ড থাকে না। তৃপ্তি জবাব দেয় না, মুখ টিপে হাসে। আদনান যে ইলমাকে খোঁচা মেরে কথাটা বলেছে সেটা স্পষ্ট। আদনান সোফায় দু হাতে ছিটিয়ে বলে, তৃপ্তি পানি আন। তৃপ্তি উঠে যায় পানি আনতে। ইলমা বিরক্ত হয় আদনানের প্রতি। সোফার উপর থেকে একটা কুশন নিয়ে আদনানের মুখ বরাবর ছুরি মেরে বলে, নিজেরটা আগে দেখ, তোর নিজেরও মেয়ে ফ্রেন্ড আছে। আমার ছেলে ফ্রেন্ড নিয়ে আমার জামাইয়ের সমস্যা থাকবে, কোনো পরপুরুষের না। এই মেলিচা, একদম তুই তোকারি করবি না। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না। কথাটা বলে ইলমা চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে মৃদু চিৎকার দিয়ে বলে, প্রেমিক নারী, বেশি বেড়েছিস তুই। আদনানের কথাটা শেষ হতে তৃপ্তি পানির গ্লাস নিয়ে হাজির হয়। আদনান রাগে ফুসতে ফুসতে পানি পান করে, শব্দ করে গ্লাসটা টেবিলের উপর রাখে। বাইকের চাবি নিয়ে রুমে আসতে রিয়ানার কল পায়। মুহূর্তে মেজাজ আরো খারাপ হয়ে যায়। চল শক্ত করে কল রিসিভ করে আদনান। রিয়ানা অপর প্রান্ত থেকে শুধায়,
আমার ব্রেকআপ লাগবে। ওই, তোর সাথে এখন আমি রিলেশনে আছি নাকি যে ব্রেকআপ দেব? কথা যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকেই ব্রেকআপ করে নিয়েছি। এখন রঙ্গ করার জন্য কল দিয়েছিস? আদনানের কথা রিয়ানা রেগে জবাব দেয়। এত তেজ কেন? তোর সাথে যে আমি রিলেশনে ছিলাম সেটাও তো সাত কপালের ভাগ্য। এই চোপ, তোর মতো মেয়ের সাথে যে আমি আদনান এতদিন ছিলাম সেটা তোর সাত কপালের ভাগ্য। নিজেকে কি ভাবিস? কেন? আমার বউয়ের ভবিষ্যৎ বর। এই তোকে বিয়ে করবে কে? নিজের দিকে তাকা আর ভাব তোকে কে বিয়ে করবে। এই তুই আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক দেখেছিস কত ছেলেরা মেসেজ দেয়? মাথা মোটা ছেলেরা তোকে বিয়ের জন্য মেসেজ দেয় না, টাইম পাসের জন্য মেসেজ দেয়। আর কি বলতো, বউ হিসাবে ব্যাকডেটেড মেয়েরাই পারফেক্ট, তোদের মতো মাতারিরা না। ঠিকই তো আমাদের কাছে আসতে হয় প্রেমের জন্য। তা তোর ব্যাকডেটের কি হয়েছিল এতদিন যে মাতারিদের কাছে আসতে হয়েছে? নিজে তো একটা 12 ভাতারি। এই শালি, তুই কল রাখ। কথাটা বলে আদনান কল কেটে দেয়। ফোনটা বিছানায় ছুঁড়ে ইজি চেয়ারটায় বসে মাথা গরম হয়ে আছে। তার উপর মানুষ কল করার আর সময় পায় না। আদনান চুলগুলো পেছনে হ্যান্ড ব্রাশ করে কপাল স্লাইড করে কিছু চিন্তা করে। চলে যাওয়ার সময় যেন এক অদ্ভুত অনুভূতি। কখনো ভালো তো কখনো খারাপ কাটে সময়, তবে মাঝে মধ্যে আমরা সেই সময়ের কাটিয়ে আসা কিছু ঘটনা স্মরণ করতে গিয়ে কখনো মলিন হাসি, আবার কখনো আনন্দ নিয়ে হাসি। আমাদের পুরনো স্মৃতিগুলো